ভোটের দিন যত কাছে আসছে ঢাকার বাতাস ততই ভারী হয়ে উঠছে। একদিকে পোস্টার মাইকিং আর শেষ দফার শোডাউনের শব্দ, অন্যদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন শহরটা নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। 12 তারিখ একদম সামনে, আর এই শেষ বাঁকে এসে রাজনীতির অঙ্কগুলো এমনভাবে উল্টে যাচ্ছে যে কয়েকদিন আগেও যারা নিশ্চিত ছিলেন ঢাকার রাজপথ ও ভোট ব্যাংক বিএনপির হাতের মুঠোয়, তারা আজ চোখ কপালে তুলছেন। সারাদিন ঢাকার গলি থেকে শুরু করে রাজনৈতিক বোদ্ধাদের অন্তর্মহলে ঘুরে খোদ বিএনপির প্রভাবশালী নেতা আর প্রার্থী শিবিরের সেকেন্ড ম্যান, যাদের ডান হাত বলা হয়, তাদের সঙ্গে কথা বলে যে ছবি ধরা পড়েছে সেটা সত্যি অন্যরকম, প্রায় অবিশ্বাস্য। কথাটা সরাসরি বললে দাঁড়ায় ঢাকায় জামাত ইন, বিএনপি আউট। কিন্তু এই বদলের উৎস কোথায়? কোন স্রোত গোপনে শহরটার মাটির নিচ দিয়ে বয়ে চলেছে? আর কেন এতদিনের হিসাব একেবারে শেষ মুহূর্তে এসে দুলছে? সেখানে জমছে সবচেয়ে বড় রহস্য। এই আকস্মিক মোড় বুঝতে হলে চোখ রাখতে হয় নির্বাচন কমিশনের তথ্য আর কয়েকটি বেসরকারি সংস্থার সদ্য প্রকাশিত জরিপের দিকে। সেখানকার সংখ্যাগুলো রাজনীতির মাঠে যেন আচমকা ভূমিকম্পের মতো ধাক্কা দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার 12,77,000। এই বিশাল সংখ্যার ভোটের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 18 থেকে 39 বছর বয়সী তরুণ ভোটার, প্রায় 5 কোটি। এবারের নির্বাচনে এই 5 কোটি তরুণী গেম চেঞ্জার কথাটা যেন কেবল স্লোগান নয়, মাঠের বাস্তবতার সঙ্গে তা মিলে যাচ্ছে বলেই বিভিন্ন পক্ষের দাবি। এই তরুণদের মনোভাব ধরতে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং সোচ্চার নামে দুটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। সিআরএফ এর জরিপ বলছে এই 5 কোটি তরুণ ভোটারের 37.4% জামায়াত ইসলামের পক্ষে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। এই সঙ্গে তাদের জোট সঙ্গী এনসিপি সমর্থন দিচ্ছেন 17%। অর্থাৎ তরুণ সমাজের জামায়াত ও এনসিপি মিলে সমর্থন 54.4%। একটা সংখ্যায় যেন অনেক কথা বলে দেয়। উল্টো দিকে বিএনপির পক্ষে তরুণ সমর্থন বলা হচ্ছে 27%, আর বাকি 18% সিদ্ধান্তহীন। এই ছবির ভিতরে লুকিয়ে রয়েছে আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক ভারসাম্য বদলের বার্তা, যা ঢাকার জন্য আরও বেশি তীব্র ও নাটকীয় হয়ে উঠছে। ঢাকার 13টি আসনের দিকে তাকালে উত্তেজনা আরও বেড়ে যায়। সচরের এই জরিপ অনুযায়ী ঢাকায় জামাত ও বিএনপির সমর্থন প্রায় গা ঘেঁষে এসেছে। জামাতের সমর্থনরা বলছে 39%-এর ঘরে, বিএনপি 34%-এর বেশি কিছু, অর্থাৎ ব্যবধান মাত্র 3 থেকে 4%। কাগজে কলমে এই ব্যবধান খুব বেশি নয়, কিন্তু যারা মাঠের দখলদারি, ভোট কেন্দ্রের বাস্তবতা আর নির্বাচনের দিনকার মনস্তত্ত্ব বোঝেন, তারা বলছেন এই সামান্য পার্থক্যের লড়াইয়ে লুকিয়ে থাকতে পারে এক বড় ব্যবধান। কারণ দেশের এমন কিছু পকেট রয়েছে, বস্তি এলাকা এবং বিহারি ক্যাম্প, সেখানে ভোট একবার ঢেউ তুললে সেটি অনেকটা এক পেশে হয়ে যায়। আর সেই ঢেউ কোন দিকে যাচ্ছে তার নিশ্চিত বিএনপির শিবিরে চাপা উদ্বেগের কথাই শোনা যাচ্ছে। মিরপুর 16 আসনের কথাই ধরা যাক, যেখানে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের মুখোমুখি জামায়াতের আব্দুল বাতেন। এই আসনের প্রায় 80,000 বিহারি ভোটার রয়েছেন বলে স্থানীয়দের হিসাব। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে কথা হলে তিনি ইঙ্গিত দেন, এই 80,000 ভোটের বড় অংশ এবার জামাতের বক্সে চলে যাওয়ার সম্ভাবনাই প্রবল। আরও বড় কথা, বিএনপির ভিতরকার লোকজনই নাকি এখন বলছেন ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 17 এই 3 আসনে জামাত সহজেই জিতে নিতে পারে। কথাগুলো শুনতে শুনতে মনে হয় একসময় যেগুলো নিশ্চিত ধরে নেওয়া হতো, সেখানে এখন হঠাৎ করে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা 17 আসনের গল্পটা যেন আলাদা এক নাটক। গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় আর করাইল বস্তির মতো ঘনবস্তিপূর্ণ নিম্নবর্তী জনপদ এই আসনের পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখানে বিএনপির তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাতের ডক্টর খালেদুজ্জামান। বাইরে থেকে দেখলে অনেকে ভাবতে পারেন অভিজাত এলাকার ভোটাররাই জয় পরাজয়ের পাল্লা বদলে দেবেন, কিন্তু মাঠের বাস্তবতা একদম ভিন্ন। প্রচলিত ধারণা হলো অভিজাত শ্রেণীর একটা বড় অংশ ভোট কেন্দ্রে উপস্থিত হয় না, ফলে শেষ পর্যন্ত লড়াইয়ের ওজন গিয়ে পড়ে সেই জায়গায় যেখানে মানুষ নিয়মিত ভোট দিতে চান, আর সেটি করাইল বস্তির মতো এলাকাগুলোতেই। এই বস্তিকে টার্গেট করে বিএনপি যে কৌশল নিয়েছে, সেটি নাকি উল্টো ফল দিচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে। বস্তির মন জয় করতে তারেক রহমানের স্ত্রী ও কন্যা সেখানে ক্যাম্পেইন চালাচ্ছেন বলে আলোচনা রয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রি হার্টের চিকিৎসা এবং ফ্রি ওয়াইফাই জোন। শুনতে আকর্ষণীয়, শহরের প্রচারণার ভাষা মডার্নও বটে, কিন্তু করাইলের মানুষের সঙ্গে কথা বলে যেটা উঠে এসেছে তা একদম উল্টো অনুভূতি। তাদের ভাষায় আমাদের হার্টের রোগের চেয়ে ডায়রিয়া বেশি, মশা বেশি, পানির রোগ বেশি, পেটে ভাত নাই, ঘরের পাশে নোংরা পানি জমে থাকে, বাচ্চারা অসুস্থ। সেখানে ফ্রি ওয়াইফাইয়ের কথা শোনা তারা নিজেদের প্রাত্যহিক যন্ত্রণার সঙ্গে এক ধরনের বিদ্রুপ খুঁজে পাচ্ছেন। তাদের
দাবি এই প্রতিশ্রুতি তাদের কাছে বিলাসিতা, এমনকি উপহাসের মতো ঠেকছে। ঢাকা 15 আসনের ছবিটাও একইভাবে বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেখানে জামায়াতের আমিরের অবস্থান অত্যন্ত শক্তিশালী, এমনটাই বলছেন তিনি একজন উচ্চশিক্ষিত ডক্টর, আর তার বিপরীতে দাঁড়িয়ে রয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা মাত্র 8ম শ্রেণী পাস। এখানে ভোটারদের মনোভাব নিয়েও একটা বড় পরিবর্তন রয়েছে। বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এখন তারা শুধু মার্কা দিয়ে পরিচিত মুখ দেখতে সিদ্ধান্ত নিতে চান না। প্রার্থীর যোগ্যতা, শিক্ষা এবং কাজ করার সক্ষমতা এসব বিষয় নাকি গুরুত্ব পাচ্ছে। তাদের বক্তব্য সংসদে শিক্ষিত ও যোগ্য লোক দরকার, আর তাই জামায়াতের আমিরের মতো ব্যক্তিত্বকেই তারা এগিয়ে রেখেছেন। ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমানের মুখোমুখি দাঁড়িয়েছেন তুলি নামের একটি পরিচিত ললনা প্রার্থী। তিনি এই আসনে বিএনপির ভেতর থেকেই যে কথাটা বেশি শোনা যাচ্ছে তা হলো তুলি নাকি সাম্প্রতিক নারীদের 4টি বিয়ে সংক্রান্ত কোরআনের বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করে বড় ভুল করেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এমন ধারণা ছড়িয়ে পড়ায় তার ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মাঠের লোকজন মনে করছেন। এই সুযোগটা ব্যারিস্টার আরমান নাকি সুবিধাজনক অবস্থানেই চলে গেছেন। এখানে রাজনীতির ভাষায় ঘটনাটা খুব পরিচিত। শেষ মুহূর্তে একটি মন্তব্য এবং একটি ভুল সিদ্ধান্ত পুরো সমীকরণকে বদলে দেয়। আর দলীয় কর্মীরা যখন হঠাৎ করে নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ করতে বাধ্য হন। ঢাকা 13 আসনে মামুনুল হকের জনপ্রিয়তার কথা এবার উঠে এসেছে। তার বিপরীতে ববি হাজ্জাজকে ভোটাররা খুব বেশি একটা পাত্তা দিচ্ছেন না, এমন কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি লড়ছে। তরুণ ভোটারদের মধ্যে নাসির উদ্দিনের জনপ্রিয়তা নাকি চোখে পড়ার মতো। তারা বলছে নাসির উদ্দিনের মতো ঘাটতেরা সাহসী যুবকদের সংসদে থাকা দরকার। এখানে সাহস শব্দটা বারবার আসছে কারণ তরুণদের একাংশ মনে করছেন পুরনো স্টাইলে আর দেশ চলবে না, নতুন ধরনের কণ্ঠ দরকার যেটা ক্ষমতার কাছে মাথা নোয়াবে না। অন্যদিকে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামও জয়টা অনেকটা নিশ্চিত, এমন ধারণা করছে বেশ কিছু পর্যবেক্ষকের কথায়। আর অন্যদিকে ঢাকা 6 আসনে ইশরাক হোসেনের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে লড়াই জমে উঠতে পারে বললেও ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে ধারণা করা হচ্ছে যদি ভোটাররা একজোট হয়ে জামাতের আব্দুল মান্নানকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে ইশরাকের জন্য বৈতরণী পার হওয়াটা কঠিন হয়ে যাবে বলে অনেকে ধারণা করছেন। এসব আলাদা আলাদা আসনের গল্প এক জায়গায় আনলে বড় ছবিটা আরো স্পষ্ট হয়। সার্বিক বিশ্লেষণে বলা হচ্ছে ঢাকার 13টি আসনের মধ্যে অন্তত 8 থেকে 9টি আসন জামায়াত ও তাদের জোটের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ ঢাকার বুকে বিএনপির যে শক্ত দুর্গ বলে এতদিন মনে করা হতো সেটি ভাঙার মুখে। এমন কথা এখন চাপা স্বরে নয়, অনেকটাই প্রকাশ্যে আলোচনা হচ্ছে। শুধু ঢাকা নয়, বরিশাল বিভাগের এক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সারা দেশে বিএনপির বড়জোর 70 থেকে 75% আসন পেতে পারে, আর বাকি আসনগুলো চলে যাবে সত্যি 11 দলীয় জোটের দখলে। এমন একটি সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন। যদি এই হিসাব সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হবে, আর এটা কল্পনা নয়, বাস্তবের দিকেও এগোবে। এত কিছুর পেছনের সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় মানুষ কেন বিএনপির ওপর থেকে মুখ ফিরে নিচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু জরিপের সংখ্যায় যথেষ্ট নয়, দেখতে হয় রাস্তার ভাষা, রিকশার সিটে বসে থাকা মানুষের মুখ এবং বস্তির ঘরের ভেতরে জমে থাকা ক্ষোভ। রিকশা চালক থেকে বস্তিবাসী অনেকের কথার সুরই শোনা যাচ্ছে তাদের চোখে আওয়ামী লীগ আর বিএনপি যেন মুদ্রার এ পিঠ আর ও পিঠ। তবুও রাজনীতির সবচেয়ে কঠিন সত্য হলো জনমত আর ফলাফলের মাঝে একটা দীর্ঘ রাত থাকে, যার নাম হলো নির্বাচনের দিন। শেষ পর্যন্ত কি এই জনমত ব্যালট বক্সে প্রতিফলিত হবে? এই নীরব ঢেউ কি সত্যি ভোট কেন্দ্রে গিয়ে জোয়ার হবে, নাকি মাঝপথে কোথাও থেমে যাবে? সবকিছু নির্ভর করছে 12 তারিখের ভোট কেন্দ্রের পরিস্থিতির উপর। প্রিয় দর্শকের সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।